কিছু কথা বলা হয় না কখনো, তবু চোখের ভাষা বলে দেয় সব। ভালোবাসা যখন প্রশ্নে পড়ে, মন তখন নিঃশব্দে কাঁদে। আজ পদ্মজার জীবনে আসছে এমন একটি মোড়, যেখানে বিশ্বাস আর বাস্তবতা মুখোমুখি দাঁড়ায়। একটি মেয়ে, একটি হৃদয়, একটি যুদ্ধ। নিজেকে হারিয়ে না ফেলে সে বাঁচতে চায় কেবল একটু আপন হয়ে। আমি রোকসানা তোমাদের নিয়ে আবার এসেছি পদ্মজার সেই না বলা যন্ত্রণার গল্পে, শুধুমাত্র রোকসানাস লাইফ ক্যানভাসে। চলো তাহলে দেরি না করে শুরু করি পদ্মজার 15তম পর্ব। ভোরবেলার সূর্য উদয়ের সময় পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়ল। ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল। ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠছে তারা। গন্তব্য আনন্দপুর। পদ্মজার ম্যাট্রিক শেষ হলো আজ 3 দিন। হেমল তার কাঁধে মাথা রেখে চোখ বুঝল পদ্মজা। পুরো 1.5 মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে। খুশিতে আত্মহারা সে। মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন। হেমল তার জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন। কারণে অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন। শুষ্ক চক্ষুদ্বয় যখন তখন সজল হয়ে ওঠে, কিছুতেই বারণ মানে না। নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল। ছেলেটার বয়স 23-24 বছর হবে। অবাক চোখে তাকিয়েছিল। দেখতে বেশ ভালো। হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন, কে তুমি? ছেলেটা হেমলতার কথার ধরনে বিব্রত বোধ করলো। ইতস্থ করে বলল, মুহিব হোসেন। হেমলতার টনক নড়ল। তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন, বারেক হোসেন তোমার বাবা? মুহিব ভদ্রতার সহিত বলল, জি। হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন, বলতে পারলেন না। তার আগে মুহিব বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপর হন্তদন্ত হয়ে চলে গেল। সেদিন আর রাত জাগা হলো না। ছাদ থেকে নেমে গেল তারা। গোপন বৈঠকে একবার বাধা পড়লে আর মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে। অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়। এরপর দিন জানা গেল মুহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে। এখনকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব। তারা খুব সহজ কারণে মা বাবার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে। হেমলতা অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করলেন না। পরে অবশ্য বুঝছেন মুহিব খুবই ভালো ছেলে, নম্র ভদ্র জ্ঞানী মেধাবী ছাত্র, বিয়ে পড়ছে। সবচেয়ে ভালো গুণ হলো মুহিবের নজর সৎ। হেমলতার চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না। ঠিক 17 দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন। যেদিন এসেছেন এর পরদিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন, মুহিবের বউ হিসেবে পদ্মজাকে নিতে চান। হেমলতা অবাক হন। মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল, অথচ বোঝা গেল না। নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত। মুহিবের বড় 2 ভাই মুমিন, রাজীব, দুজনেই চাকরিজীবী। মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে। সমর্থনে আছে পুরো পরিবার। অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চমানের। বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন, আমার মেয়ে নেই, ছেলের বউরাই আমার মেয়ে। আপনার মেয়ে যতটুকু ইচ্ছে পড়বে, কোনো বাধা নেই। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না। তিনি আনন্দ সহিতে জবাব দিলেন, পদ্মজা আয়ে শেষ করুক, এরপরই না হয়। বারেক হোসেন হেসে বললেন, তাহলে এটাই কথা রইল। স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা। গোপনে দীর্ঘশ্বাস ছাড়লেন। গলাটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন। প্রেমাপ্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূরে রাস্তা দেখছে। মুর্শিদ হেমলতা আর পদ্মজাকে আনতে গঞ্জে সেই কখন গেল, এখনও আসছে না। পুরো 1.5 মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। মিনিট 5 পর কাঁচা সড়কের মোড়ে মুর্শিদের পাশে কালো বোরখা পরা 2জন মানুষকে দেখতে পেল তারা। পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে আগে ছুটে গেল। পিছনে প্রান্ত এবং প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয়। পদ্মজার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে করেছে। বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে। মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো। আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে। সে অশ্রুসিক্ত চোখ মেলে তাকালো পদ্মজার দিকে। এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ কখনো হয় নাই। পদ্মজার কোমল হৃদয়ে পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল। সে স্নেহার্ত কণ্ঠে বলল, আমার সোনা বোন, আর কাঁদিস না। পূর্ণা চোখের জল দ্রুত মুছল। প্রফুল্ল চিত্তে বলল, আপা, আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকালো। হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলেন এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে। পদ্মজা বাকহারা হয়ে পূর্ণার 2 গালে চুমু দিল।
মোর্শেদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন, এরপর তারা দেন, দেখো মাইয়াডির কারবার, মানুষ আইতাছে আর হেরা রাস্তায় কান্নাকাটি লাগাইছে, হাট সবাই হাট। খাওয়া দাওয়া শেষ করে 4 ভাই বোন ঘাটে গিয়ে বসলো। 1.5 মাসে কি হলো না হলো সব পূর্ণা বলছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল, প্রান্ত প্রেমার নামে বিচার দিল। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাকবিতণ্ড লাগিয়ে দিল। সে কি কাণ্ড! দুজন তুমুল ঝগড়া লেগে গেল। এরপর দুজনেই বিচার নিয়ে গেল হেমলতার কাছে। তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করেছে। পূর্ণা ভীষণ চমকালো, চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কবে, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে। আমার আয়ে শেষ হলে বিয়ের তারিখ পড়বে। আপা, আমার বিশ্বাস হচ্ছে না। আম্মার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে, তোমার চাকরি হবে। পদ্মজা চুপ থাকলো ক্ষণিককাল, এরপর বলল, আম্মার কি যেন হয়েছে, পাল্টে গেছেন। কীরকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথা এড়িয়ে যান। আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান, গল্প করেন না, মানে আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপল। সে কি, সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্যে তাকিয়ে রইল। লিখন শাহ নামের মানুষটার কথা মনে পড়েছে। তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন? সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই। পূর্ণা দ্বিধা ভরে প্রশ্ন করল, আপা লিখন ভাইয়ের কি হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো, বলল, আমি তাকে বলেই দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন শাহর পাশে মানায়। কত স্বপ্ন দেখলো সে লিখন শাহ এবং পদ্মজাকে নিয়ে, সব স্বপ্নগুলো বালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না। পূর্ণা গলার স্বর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে? পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেলল, বিরক্তিতে বলে উঠল, ধ্যাত, বাতাসটা গরম গরম ঠেকছে। ক্রমশ মাথা ব্যথা বেড়েই চলেছে। এত গাছগাছালি চারিদিকে, তবুও এতটুকু শীতলতা নেই পরিবেশে। হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন। মুর্শিদ এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে, মুখখানা বিমর্ষ চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুড়লেন, কোনো সমস্যা? মুর্শিদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন, বাসন্তী এই বাড়িতে আইতে চায় থাকবার জন্যে। হেমলতার চোখ দুটো ক্রোধে জ্বলে উঠে আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বললেন, তোমার ইচ্ছে হলে নিয়ে এসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিত চোখে তাকান। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে। মোর্শেদের চোখ দুটির দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বলল, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছর সংসার করে এখন তাকে চাও না? আমি হলে মামলা ঠুকতাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন। মোর্শেদ তখন কপট রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমারে ডর দেখায়? মা টুট খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। আচ্ছা, এখানে টুট করেছি কারণ হচ্ছে এখানে একটা গালি ইউজ করেছে, যেটা আমি বলতে চাচ্ছি না। এখানে লেখিকাও স্টার মার্ক করে দিয়েছে যেহেতু একটা গালি ইউজ করা হয়েছে এখানে। সো দুঃখিত, আমি মাঝখানে হচ্ছে আটকে যাওয়ার জন্য। অ্যান্ড নতুন করে আমি আবার শুরু করছি। হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান, মোর্শেদকে পরখ করে নেন। রাগে ছটফট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি দুপা এগিয়ে আসেন, বলেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসার শব্দটির সম্মান খুইয়ে দিও না। আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই, বাসলে তোমারে বাসছি। হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকান। ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন, দৃষ্টি অস্থির। বিছানা থেকে নেমে গটগট পায়ে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন ঝাপসা চোখ মেলে। এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন। সত্য হোক কিংবা মিথ্যে, হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক। পূর্ণার ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানা বাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত, প্রেমা। বাড়ি জুড়ে ছোটাছুটি করে লাউ, সিম, লতা, পুঁইশাক বন্দোবস্ত করলো। হিমেল বাজার থেকে মাছ এনে দিল। বাড়িতে শুটকি ছিল। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে, তাই এত আয়োজন। 2 দিন আগে ঢাকা গেলেন তারা। হেমলতার বড় বোন হানির মেজো মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে। তার মা তাকে রেখে পাশের এলাকায়ও যেতে আপত্তি করেন।
আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন। এসব এখন ভাবার সময় নয়। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল। সকাল থেকে সূর্যের দেখা নেই, পরিবেশ ঠান্ডা স্তব্ধ, এ যেন ঝড়ের পূর্বাভাস। প্রান্তপ্রেমা উঠোন জুড়ে মার্বেল খেলছে, হিমেল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে, হাততালি দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা। খাওয়া শেষ হলে বলল, হিমেল মামা, প্রান্ত আর তুমি এই পূর্ণারে নিয়ে আসো, সন্ধ্যা হয়ে যাবে একটু পর, আম্মা আব্বাও চলে আসবে। হিমেল প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাতাস বইছে প্রবল বেগে, বাতাসের দাপটে চুল ওড়না উড়ছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। মনটা কু গাইতে লাগলো। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে। যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল। চারিদিক কেমন অন্ধকার হয়ে এসেছে। ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন। লাহারি ঘরের মাথার উপরে থাকা তাল গাছ অবাধ্য বাতাসের তেজে একবার ডানে একবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটে গেল নিজের রুমে, বিছানার উপর কাচুমাচু হয়ে বসলো। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে, বৃষ্টির বেগ বেড়েই চলেছে। এত শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো। সদর ঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল। পরপরই খুশিতে আওড়ালো, আম্মা আসছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো। সদর ঘর অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ব। সাথে সাথে সর্বাঙ্গ অসাড় হয়ে পড়ল, পা দুটি স্তব্ধ হয়ে গেল। পদ্মজা কাপা কণ্ঠে বলল, কি আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না কে আপনি? একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল। সেই আলোয় দুটো গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমির হাওলাদার। পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভড়কে গেল। রগে রগে বরফের ন্যায় ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল। এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল, আপনি চলে যান, কেন এসেছেন? উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি ঘরে অচেনা পুরুষের সাথে, কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর ভাবতে পারছে না। দরজায় করাঘাত শুনে পদ্মজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো। এরপর মাটিতে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো। দুহাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো, আম্মা কই তুমি? আমি খুব একা, আম্মা, আম্মা। এই ছিল পদ্মজার 15তম পর্বের শেষ। কিছু মুহূর্ত শেষ হয়, তবে কিছু অনুভূতি থেকে যায় অনেকক্ষণ। গল্পটা এখানে শেষ নয়, শুধু একটু থেমে গেল। এই পর্বে যুক্ত হলো নতুন আরেকটা চরিত্র, আমির হাওলাদার। ভালোবাসার আরেক নাম আমির হাওলাদার। আমরা নতুন পর্বে জানতে পারবো আমিরের সম্পর্কে। সো এই সফরে আমার সাথেই থাকো। তোমার ভালোবাসার মন্তব্যই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি রোকসানা আবার আসবো পদ্মজার নতুন অধ্যায় নিয়ে, নতুন গল্প, নতুন আবেগ আর কিছু না বলা কষ্ট নিয়ে, শুধুমাত্র রোকসানাস লাইভ ক্যানভাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালোবাসায় থেকো আর মনে রেখো, আল্লাহ হাফিজ।